বিসিএস ভাইবা বোর্ডে প্রায়ই একটা প্রশ্ন করা হয় যে কারেন্টলি হোয়াট আর ইউ ডুইং কিংবা হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থাৎ এই মুহূর্তে বা বর্তমানে আপনি কি করছেন। অনেকে এই প্রশ্নটিকে খুবই হালকাভাবে নেয় এবং সোজা সাপটা একটা জবাব দিয়ে দেয় কোনো প্রকার চিন্তা ভাবনা না করে। অথচ এই প্রশ্নের যৌক্তিক উত্তরের মধ্যে প্রার্থীর নম্বর কিন্তু ভ্যারি করে। অর্থাৎ প্রার্থী সোজা সাপটা বলে দেয় যে স্যার কারেন্টলি আই এম ডুইং নাথিং, অথবা আই এম ডুইং নাথিং রাইট নাও, অথবা নাও আই এম ডুইং নাথিং, অর্থাৎ স্যার আমি কিছুই করছি না। এই উত্তরের মধ্য দিয়ে প্রার্থী ভাইবা বোর্ডকে একটা মেসেজ কনভে করে যে স্যার আসলে আমার আসলে কোনো কিছু করার যোগ্যতা বা সামর্থ্য নেই। যদিও সেই প্রার্থী এই মেসেজটা বোর্ডকে দিতে চাচ্ছে না যে তার কোনো যোগ্যতা নেই বা তার সামর্থ্য নেই, কিন্তু তার উত্তরের মধ্য দিয়ে ইনডিরেক্টলি এটি কিন্তু প্রুভেন হয় যে সে কিছু করার যোগ্যতা রাখে না বা তার সামর্থ্য নেই। অথচ এই একটা প্রশ্নের উত্তরেই প্রার্থী অনেক বেশি নম্বর পায় যদি সে লজিক্যালি এভাবে বলে যে স্যার এই মুহূর্তে আমি উল্লেখযোগ্য তেমন কিছু করছি না স্যার, তবে আমি স্যার দু একটা টিউশন করি এবং সেই সাথে আমি বিসিএস সহ অন্যান্য সরকারি যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি, অথবা স্যার আমি বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি, একই সাথে আমার পারিবারিক কাজে বাবাকে কিংবা মাকে বা আমার বাবার ব্যবসায় কিংবা কৃষিকাজে কিংবা যে কোনো কাজে তার বাবা সম্পৃক্ত বা মা সম্পৃক্ত সেই কাজে তাকে সে সহযোগিতা করে। এটির মধ্য দিয়ে আসলে ভাইবা বোর্ড একটা মেসেজ কনভেড হয় যে প্রার্থী বা যিনি ভাইবা দিচ্ছেন তিনি চাকরি পাওয়ার জন্য চেষ্টা যেমন করছে তেমনি শুধুমাত্র এই চাকরির চেষ্টাই সে করছে না, পাশাপাশি অন্য সময়ে সে তার বাবাকে বা মাকে ব্যবসার কাজে বা অন্য কাজে সে সহযোগিতা করছে। আর যদি বলে যে আমি স্যার কিছুই করছি না, অথচ সে দু একটা টিউশন করে কিংবা বাবা মাকে সেবা করে কিংবা বাবা মার কাজে সহযোগিতা করে, তো এগুলো কিন্তু সে কিছু একটা করে বা কিছু একটা করার মধ্যে সে সম্পৃক্ত, এটা কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয়। বাট যদিও সে বলে যে স্যার আমি কিছুই করছি না, তার মানে সে শুধু খায় আর ঘুমায় আর চাকরির পরীক্ষা দেয় আর চাকরির পরীক্ষায় সে টিকতে পারে না। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে খেয়াল করি না, বাট এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যে চাকরির প্রস্তুতি নিচ্ছ বা চাকরির পরীক্ষা দিচ্ছ, তো কোন বিসিএস এ তোমার কি অবস্থা বা অন্যান্য চাকরির ক্ষেত্রে তোমার কি অবস্থা, তো এখানে অনেক সময় প্রার্থী নিজেকে ব্লেম করতে চায় না, অর্থাৎ দোষটি সে নিজের ঘাড়ে না রেখে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সবসময় ভাইবা বোর্ড যদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে এতগুলো চাকরির পরীক্ষা দিয়েছো বা চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমার চাকরিটি কেন হচ্ছে না, এখন প্রার্থী যদি বলে যে স্যার কেন হচ্ছে না সেটি বলতে পারছি না, তবে স্যার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি বা স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করছি, কিন্তু স্যার আমার চাকরি হচ্ছে না। এখন এই জাতীয় কথা যদি ভাইবা বোর্ডে কোনো প্রার্থী বলে, তাহলে আলটিমেটলি ভাইবা বোর্ডকে সে বোঝাতে চাচ্ছে যে প্রার্থী যথেষ্ট ক্যাপাবল, যথেষ্ট সে কোয়ালিফাইড, বাট তাকে চিনতে পারছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মেধাকে তার যোগ্যতাকে চিনতে ব্যর্থ, প্রার্থীর ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে রিক্রুটিং এজেন্সির ব্যর্থ, পাবলিক সার্ভিস কমিশনের ব্যর্থ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থ। সেই ক্ষেত্রে যদি সে আনসারটি দেয় সরি স্যার আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, but sir I strongly believe that inshallah I will be successful, আমি বিশ্বাস করি আমি একসময় সফল হব এবং আমি চেষ্টা করছি। অর্থাৎ তার কথার টোনের মধ্য দিয়ে যাতে সে এরকম কথা না বলে যে আমি চেষ্টা করছি কিন্তু কেন হচ্ছে না আমি বলতে পারছি না, তাকে অকপটে বলতে হবে যে স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, তবে স্যার আমার চেষ্টার বা আমার প্রস্তুতির হয়তো বা ঘাটতি আছে, এই কারণে স্যার আমার চাকরিটি হচ্ছে না, তবে স্যার আমি আশাহত না, আমি হতাশ না,
আমি আত্মবিশ্বাসী এবং আমি চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি যে আমি একসময় সফল হব। অর্থাৎ আপনি একটা কথাকে কিভাবে বলতে পারেন, একটা ইনফরমেশনকে আপনি কিভাবে এক্সপ্রেস করতে পারেন, কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন, আপনার পজিটিভ থিঙ্কিংটা কিন্তু ভাইবা বোর্ডে খুব গুরুত্ব দেওয়া হয়। এ কারণে আপনারা অনেকেই আমার কাছে যারা ভাইবা স্টুডেন্ট বিসিএস 2-3বার ভাইবা বোর্ড ফেস করছেন, অনেকেই বলে যে স্যার আমি 2-3বার ভাইবা বোর্ড ফেস করছি। সমস্যাগুলো কোথায় সেটা তো আমি বলতে পারবো না, তো এই ধরনের সমস্যা অনেক সময় বোর্ডে হতে পারে। আবার অনেক সময় বাবা মা কি করেন, তো অনেকে বাবা মা কি করেন সেটা বলতে লজ্জা পায়। আমার মা অন্যের বাড়িতে কাজ করেন এবং সে কাজটি করে আমার পড়াশোনার খরচ যোগান, এটা তো গর্বের বিষয়। আমার বাবা কৃষি কাজ করেন, আমার বাবা ছোট একটা ব্যবসা করেন, এটা তো গর্বের ব্যাপার। কিন্তু অনেকে এই বিষয়গুলো হাইড করে। তাহলে আপনি আপনার বাবা কিংবা আপনার মায়ের পেশাটা যদি সমাজ কর্তৃক স্বীকৃতি পায়, তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি স্বীকৃত হয়, আপনার বাবা বা মা তো চুরি করে না, যেটা সমাজ কর্তৃক স্বীকৃত না, যে কাজটি করে সে কাজটিকে আপনি সর্বোচ্চ পর্যায়ে মর্যাদা দিতে হবে এবং বলতে হবে যে স্যার আমার বাবা কিংবা আমার বাবা কৃষি কাজ করেন, মা অন্যের বাড়িতে কাজ করেন। তখন বোর্ড মনে করে যে ছেলেটা কতটা সত্যবাদী, কতটা অনেস্ট। তো এই যে অনেস্টি, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু চাকরি পাওয়ার একটা অন্যতম শর্ত। তো আপনারা অনেকেই ভাইবা বোর্ড ফেস করেন 10 মিনিট 15 মিনিট। অনেকে মনে করেন স্যার আমার সাথে গল্প করেছে, আমি কি করি, এই মুহূর্তে আমার চাকরি হচ্ছে না কেন, আমি কোন কোন বিসিএস পরীক্ষা দিয়েছি, এরকম প্রশ্ন করছে। তো 44তম বিসিএস অনেকে এই প্রশ্ন করছে, এই প্রশ্নগুলো আমি কালেক্ট করছি, আমার কাছে প্রশ্নগুলো আছে। 10-15 মিনিট ভাইবা হয়েছে, তুমি এই মুহূর্তে কি করছো, তারপরে তোমার কোন কোন বিসিএস এর কি অবস্থা, কেন চাকরি হচ্ছে না, তোমার কি মনে হয়, বাবা মা কি করেন। এবার এটা তার ভাইবা শেষ হয়ে গেছে। এখন হয়তো আপনি মনে করতে পারেন যে স্যার এই গল্প করলে তো আমার ভাইবা হয়ে গেল। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা একজন প্রার্থীকে জাজ করতে তাদের সময় লাগে না। তারা এক পলক দেখলে, তার দুটো কথা শুনলে, কোন ভঙ্গিতে কথাটি বলছে, কথাটি বলার সময় কোন তথ্য সে হাইড করছে, কোন তথ্য সে ফোকাস করছে, এগুলো সব দিক থেকে বিবেচনা করে ভাইবা বোর্ডের বিজ্ঞ সদস্য যারা থাকেন, তারা দীর্ঘদিন সরকারি চাকরিতে দীর্ঘদিন যাবৎ তারা ছিলেন, তারা এগুলো বুঝে জানে। কাজী নাম্বার 1 মেসেজ হলো, আপনি ভাইবাতে কখনো মিথ্যা তথ্য দিবেন না। ভাইবা বোর্ডে এমনভাবে বলবেন না যে আমি যোগ্য, আমার কেন চাকরি হচ্ছে না এটার কারণ আমি জানি না, বরঞ্চ দায়িত্ব আপনি নিজের ওপর নেবেন এবং অত্যন্ত বিনয়ের সাথে, দুঃখের সাথে আপনি বলবেন যে সরি স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করছি স্যার, তবে আমার মনে হয় স্যার চেষ্টার আমার কোনো ঘাটতি আছে, তবে স্যার আমি বিশ্বাস করি আমি একসময় সফল হব স্যার। এই যে কথাগুলো বলা, এটার মধ্য দিয়ে আপনার অনেস্টি, আপনার ইন্টিগ্রিটি এবং আপনার পজিটিভ যে গুণাবলীগুলো, সেগুলোর একটা প্রকাশ ঘটে। আশা করছি আপনারা এই ছোটোখাটো যে ভিডিওগুলো আমি আপনাদেরকে করি ভাইবার জন্য, এগুলো আমার বিশেষ ভাইবা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি বা তাদেরকে শেখাই, তাদেরকে বারবার করে বলি যে ভাইবা মানে এরকম না আপনি কয়েকটা গাইড বই মুখস্থ করে গিয়ে ভাইবা বোর্ডে গিয়ে সেই তথ্যগুলো দিবেন, তো তাহলে তো হলোই। ভাইবা বোর্ড আসলে ব্যাপারটি সেটি না। ব্যাপারটি হচ্ছে আপনার আদর্শ কি, আপনার নীতি কি, আপনার দৃষ্টিভঙ্গি কি, আপনার মূল্যবোধ কি, আপনার চিন্তা কি, আপনার ভাবনা কি, আপনি কতটুকু পরিপক্ক মানুষ, হ্যাঁ, আপনার বুদ্ধিমত্তা, আপনার বাচনভঙ্গি, আপনার শব্দচয়ন, ওভারঅল আপনার ম্যানার, আপনার এডুকেট, সব কিছু ভাইবা বোর্ড আসলে দেখে। এই কারণে আসলে ভাইবাতে নম্বর বেশি থাকে এবং আমি তো মনে করি এটা যথেষ্ট যুক্তিযুক্ত। তথ্য মুখস্থ করে গিয়ে খাতায় গিয়ে লিখে আসলাম, লিখিত পরীক্ষা হয়ে গেল, ঠিক ওইভাবে যদি আমি মুখে বলে আসি, তাহলে লিখিত আর মৌখিক পরীক্ষার মধ্যে পার্থক্যটা কি, তাই না? পার্থক্য তো অবশ্যই রয়েছে। কাজে ভাইবাটা আমার এমন স্টুডেন্ট আছে যে 8-10 মিনিট 6-7 মিনিট ভাইবা হয়েছে, কাস্টমস ক্যাডার চাকরি পেয়েছে। এমন স্টুডেন্ট আছে আমার ভাইবার যে আপনার 15-20 মিনিট রেখেছে, তার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চাকরি হয়েছে, 10 মিনিট রেখেছে তার পুলিশ ক্যাডার চাকরি হয়েছে। তো কতটুকু সময় রাখছে এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট অনেক সময় ভাইবা বোর্ডের পক্ষ থেকে কয়েক মিনিট রাখলেই আপনার চাকরি মানে কয়েক মিনিট রেখেছে, 5-7 মিনিট রেখেছে, এতে তারা জাজ করে ফেলেছে যে না সে যোগ্য, তাকে খামাখা রেখে লাভ নেই। আবার 10-15 মিনিট রাখছে, 20 মিনিট রাখছে, তার মধ্য দিয়ে কোনো আনসার আসছে না, যে আনসার দিচ্ছে সে আনসারের মধ্যে তার কোনো কনফিডেন্স নেই, হ্যাঁ, মানে একটা আনসার দিতে হয় তাই দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সে আনসারের মধ্যে তার কোনো আত্মবিশ্বাস নেই, কিংবা সেটি মুখস্থ বিদ্যার মতো অনর্গল বলে যাচ্ছে।
কিন্তু মৌখিক পরীক্ষা তো মুখস্থ বিদ্যা না, এটা থেমে থেমে বলতে হবে, বলার আগে ভাবতে হবে যে আমি কি বলছি, বাড়তি বলছি নাকি কমতি বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি। এখান থেকে যদি আমাকে পরবর্তী প্রশ্ন করে আমি কি আনসার দিব, এগুলো তো ভাবতে হবে। কাজেই 200 নম্বরের ভাইবা, এই 200 নম্বর ভাইবাকে চরমভাবে গুরুত্ব দিতে হবে। 100 নম্বরের ভাইবা হলেও গুরুত্বপূর্ণ, 50 নম্বরের ভাইবা হলেও গুরুত্বপূর্ণ। কেননা ভাইবাতে ফেলের একটা ব্যাপার আছে, ভাইবাতে পাশ ফেলের ব্যাপার আছে। ভাইবাতে পাশ মানে আপনি লিখিত পরীক্ষার নম্বরটা আপনার কার্যকর হলো। আর লিখিত পরীক্ষায় সারা বাংলাদেশে আপনি ফার্স্ট হলেন আর ভাইবাতে ফেল করলেন, তাহলে তো আপনি টোটাল প্রক্রিয়া থেকে বাদ গেলেন। তাহলে প্রথমত ভাইবাতে আগে আপনাকে পাশ করতে হবে, কারণ ভাইবাতে তো অসংখ্য স্টুডেন্ট ফেল করে। তাহলে ভাইবাতে প্রথমত আপনাকে পাশ করতে হবে, দ্বিতীয়ত পাশ করার পরে আপনাকে সর্বোচ্চ নম্বরটি পেতে হবে। আর সর্বোচ্চ নম্বরটি পাওয়ার শর্ত হচ্ছে বোর্ডকে সন্তুষ্ট করতে হবে। বোর্ডকে বিরক্ত করা যাবে না, বোর্ডকে অসন্তুষ্ট করা যাবে না। হ্যাঁ, বোর্ড আপনার প্রতি ত্যক্ত বিরক্ত হোক, আপনার কথাবার্তার মধ্য দিয়ে, আপনার শব্দ চয়নের মধ্য দিয়ে, আঞ্চলিকতা প্রকারভঙ্গি ঘটিয়ে, হ্যাঁ, এগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো কাজেই আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকে আমি বিশেষভাবে যেটি বলবো যে বিফোর ফেস বিশেষ ভাইবা বোর্ড আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটি আপনার জন্য ভাইবা বোর্ডে একটা ভালো নম্বর এনে দিবে বলে আমি বিশ্বাস করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।